শাবানা যখন এই ছবিগুলো করে তখন শি ওয়াজ এ স্টার। শাবানা ওয়াজ এ স্টার। আমি কিন্তু হাঁটি হাঁটি পা করছি, আসছি ইন্ডাস্ট্রিতে। তার আগে শাবানার সাথে আমার বেশ কিছু ছবি হিট করে গেছে। আমি নায়ক হয়েছে, অনেক স্টোরি আছে, কিন্তু ছোটবেলায় উত্তম কুমারের ছবি দেখে নিজের বাথরুমে গিয়ে ওই আয়নায় আমার নিজেকে নিজের উত্তম কুমার মনে হতো। ভাবতাম যে আমি এরকম হব। আমার সাথে কবরীর কাজ হলো, শাবানার কাজ হলো, কিন্তু ববিতার কাজ হয়নি। আমরা কোনোদিন কোনো প্রডিউসারকে সেটে ঘোরাঘুরি করতে দেখিনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি আলমগীর। মোস্তফা মেহমুদ, যার কথা আমি আগেই বলেছি, উনি আমার ক্যারিয়ার বিল্ড করার জন্য একটি দুর্দান্ত রিস্ক নিয়েছে আমাকে নিয়ে। একটার পর একটা ছবি করেছে, প্রায় 5-6 বছর, 5-6খানা ছবি। প্রত্যেকটা ছবিতেই আমার সাথে শাবানাকে কাস্ট করেছেন। উনি কিন্তু প্রত্যেকটা রোমান্টিক ছবি করেছেন, কিন্তু ওনার প্রেমের ছবিটা গল্প বলার স্টাইলটা ছিল অন্যরকম। উনি শাবানা যখন এই ছবিগুলো করে তখন শি ওয়াজ এ স্টার। শাবানা ওয়াজ এ স্টার। আমি কিন্তু হাঁটি হাঁটি পা করছি, আসছি ইন্ডাস্ট্রিতে। তার আগে শাবানার সাথে আমার বেশ কিছু ছবি হিট করে গেছে। মানুষ, কিছু ডাইরেক্টর হয়তো ভাবছে এদের ছবি তো চলছে। শুধু ডাইরেক্টররা ভাবেনি, আমরাও ভেবেছি মাঝে মধ্যে বেশ ভালোই তো আমাদের ছবি হিট করছে। প্রত্যেকটা ছবি শুরু হওয়ার আগে উনি আমাকে বাড়িতে ডেকে নিতেন, নিয়ে শুটিং এর 15-20 দিন আগে থেকে আমাকে স্ক্রিপ্ট পড়াতেন, নিজে পড়ে শোনাতেন, চরিত্রের ম্যানারিজমটা কি হবে, চরিত্রের লয় তাল এভরিথিং উনি শেখাতেন। আর আমি বিগিনিং থেকে একটা জিনিস কোথায় যেন ছিল, কারণ আমি ছবি দেখতাম এক সময়। জীবনে সবচাইতে বেশি ছবি দেখেছি উত্তম কুমারের এবং দিলীপ কুমারের। আমার হিসেবে খুব ন্যাচারাল অ্যাক্টর ছিল। একটু বলবো উত্তম কুমার সম্পর্কে, যদিও ধৃষ্টতা একটু বলি। আমি মাঝখানে যখন কলকাতা ছবি করতে গেলাম তখন আমার ইন্টারভিউ নিয়েছিল ওখানকার সাংবাদিক ভাইয়েরা। তা আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কিভাবে নায়ক হলেন। আমি নায়ক হয়েছে, অনেক স্টোরি আছে, কিন্তু ছোটবেলায় উত্তম কুমারের ছবি দেখে নিজের বাথরুমে গিয়ে ওই আয়নায় আমার নিজেকে নিজের উত্তম কুমার মনে হতো। ভাবতাম যে আমি এরকম হব। তারপর বলেছিল উত্তম কুমারের অভিনয়কে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন। এটা কিন্তু 90-র কথা, অনেক বছর আমার চলচ্চিত্র হয়ে গেছে। উত্তম কুমারের অভিনয় বিশ্লেষণ করার যোগ্যতা কি আমার আছে? নাই। তারপর দুঃসাহস করলাম। একটা দুঃসাহস হলো আমাকে দিয়ে উত্তম কুমারকে যাচাই করতে চেষ্টা করলাম। সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করেছে, তাই উত্তর দিলাম যে আমি বা আমাদের মধ্যে যারা আমরা কাজ করি, আমরা সবাই ন্যাচারাল অ্যাক্টিং করতে চেষ্টা করি। শব্দটা শোনেন, ন্যাচারাল অ্যাক্টিং করতে চেষ্টা করি। আর উত্তম কুমারের সাথে আমাদের ডিফারেন্স ছিল, উনি অ্যাক্টিং করতেন ন্যাচারালি। ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? আমরা ন্যাচারাল অ্যাক্টিং করতে চেষ্টা করি, আর উনি অ্যাক্টিং করতেন ন্যাচারালি। যেমন আমরা একটা যদি সিগারেট ধরাবার একটা শট থাকে, আমরা ধরাই। উত্তম কুমার কিন্তু এভাবে সিগারেট ধরায় না। দিস ইজ অ্যাক্টিং, হি ইজ অ্যাক্টিং, বাট হি ইউজ টু ডু ইট ন্যাচারালি। ওটাকেই ন্যাচারাল মনে হতো। তো এইরকম একটা ডিফারেন্স, যেটা কোনো অভিনেতার পক্ষে এক জনমে পূরণ করা সম্ভব নয়। দ্যাট ওয়াজ উত্তম কুমার। আমাদের সাথে ডিফারেন্স এক জনম কেন, 100 জনমেও না। দিলীপ কুমার, উনি অভিনয় করতেন, মেথড অ্যাক্টিং করতেন, তাল লয় সুর ওর বাইরেও নাকি নেওয়া যেত না। এবং উনি কিন্তু লাউড অ্যাক্টিং করতেন, আন্ডারটোন অ্যাক্টিং করতেন, যখন যেটা প্রয়োজন। যেই মেথডে ওই ক্যারেক্টারটাকে উনি ফেলে দিলেন, ওই মেথডের বাইরে উনি কখনো যাননি। এখন এই মেথড অ্যাক্টিংটা উনি কোত্থেকে শিখলেন? উনি শিখেননি। পৃথিবীতে মেথড অ্যাক্টিং আমার হিসেবে প্রথম করেছে দিলীপ কুমার। এখন অনেকে হলিউডের যারা আছে তারা বলে যে মেথড অ্যাক্টিং স্টার্ট করেছে মার্লন ব্র্যান্ডো। আমি একটু ডিফার করি, উইথ অ্যাপোলজি, সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে একটু ডিফার করি। সেটা হলো, মার্লন ব্র্যান্ডো অভিনয় শুরু করেছে 1952-তে, দিলীপ কুমার অভিনয় শুরু করেছে 1944-এ। তাহলে কে আগে করলো? আমি এতটুকু শুধু প্রশ্ন করলাম। তো যেটা বলছিলাম, মোস্তফা মেহমুদ একজন ডাইরেক্টর ছিল, আমি নিজে একজন আন্ডারটোন বা যেটা ন্যাচারাল অ্যাক্টিং করার চেষ্টা করতাম, এবং মোস্তফা মেহমুদ সেইটার সাথে মেথড অ্যাক্টিংকে পাঞ্চ করতো। কোনো আলমগীর, তুমি ইমোশন ঠিক আছে, তুমি কি তোমার স্ত্রীর সাথে বাড়িতে এই রকম
এইরকম সুরে কথা বলো, এইরকম ভাবে ঝগড়া করো? আমি বলি, না, অনেক জোরে হয়ে যায়, তোমার ক্যারেক্টারটা তো এখন ওইভাবে, এই তুমি কেন এটা করেছো, এটা তো আমি পছন্দ। বউর সাথে কেউ ঝগড়া করলে এইভাবে বলে না। আপনি মোস্তফা এটা একটু লাউড হবে না? বলে যে লাউড না, দ্যাট ইজ ন্যাচারাল। তোমার ক্যারেক্টারটাকে তুমি হিসাব করো, মেথড মানে তো হলো হিসাব, ওই হিসাবের মধ্যে ফেলো। ইনি ধরে ধরে আমাকে তৈরি করলো, এবং আমি আমার জীবনে কারো কাছে যদি কৃতজ্ঞ থাকি আমার চলচ্চিত্রের ক্যারিয়ার নিয়ে, জনাব আলমগীর কুমকুমের পরে মোস্তফা মাহমুদ। এর মধ্যে আমার ছবিগুলো রিলিজ হবে, এর মধ্যে কিন্তু কুমকুম ভাই রিপিট করলো, আজিজ ভাইও রিপিট করলো আমাকে আরেকটা ছবিতে, সাপমুক্তি নামে একটি ছবিতে নিল। তো এর মধ্যে আমার সাথে কবরীর কাজ হলো, শাবানার কাজ হলো, কিন্তু ববিতার কাজ হয়নি। তখন হঠাৎ করে একজন খুব বিখ্যাত ডাইরেক্টর ছিলেন মহসিন সাহেব, উনি এফডিসিতে সিনিয়র মোস্ট সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন, কিন্তু তারপরে চলচ্চিত্র ডাইরেকশনে এলেন। এবং ওনাকে একটু যদি ওনার ব্যাকগ্রাউন্ড বলি, বাংলাদেশের একটি বিখ্যাত ছবি রাজদাক ববিতার বাদী থেকে বেগম, ওই ছবির ডাইরেক্টর উনি ছিলেন। একদিন আমাকে এসে বললেন যে তুমি আমার একটি ছবি করবে। তো উনি জিজ্ঞেস করলেন যে নায়িকাকে জিজ্ঞেস করবে না? আমি যে না, আপনি যাকে নেবেন সেটাই। তখন আমাদের বলার মতো ক্ষমতাও ছিল না। উনি বললেন যে তোমার নায়িকা কিন্তু শাবানা নয়। আমি শাবানা নয় বলাতে আমার কিন্তু একটু স্ট্রাইক করলো। তার আগে কিন্তু শাবানার সাথে ওই যে 3টা সুপারহিট ছবি, এরপরও কিন্তু আরো ছবি হয়ে গেছে। মোস্তফা মাহমুদের ছবি চলে আসছে জয় পরাজয়, ওটাও সুপারহিট করেছে। তখন কিন্তু আমার ভিতরে স্ট্রাইক করলো যে দ্যাট মিনস শাবানা আলমগীর একটি ঘটনা ঘটার চান্স আছে, সেটা হলো যে একটি পেয়ার হওয়া, যে ছবিগুলো হিট। ডাইরেক্টর লাইক মহসিন সাহেব বলছে যে এই ছবিতে কিন্তু শাবানা নেই, তোমার সাথে ববিতা কাজ করবে। এই ববিতা আমার সাথে ফার্স্ট কাজ করলো জাল থেকে জ্বালা ছবি। এই জাল থেকে জ্বালা করতে করতেই আরেকজন ডাইরেক্টর এলো, মতিউর রহমান পানু। পরবর্তীতে অনেক বড় বড় ছবি করেছে। সে পানু আমাকে একটা ছবিতে সাইন করলো, ছবির নামটা এই মুহূর্তে মনে নেই, কারণ আমি যা কথা বলছি সব কিন্তু 76, 77 ওই দিকের। তো এত বছর আগে অনেক সময় ছবির নাম মনে না থাকারই কথা। তো পানু আবার বাবুল চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট ছিল, ওই হিসাবে পানু আর আমি, আমাদের সম্পর্কটা বন্ধুর মতো ছিল। পানু যখন ফার্স্ট ছবিটা করলো, ওটা তো ববিতা ছিল। এই ববিতার সাথে 2টা ছবি চললো, কবরীর সাথে চলছে। কবরীর সাথে চলছে যেই পরিচালকের, তার নামটা বোধহয় এখনো বলা হয় নাই, তিনি আমার খুব প্রিয় একজন মানুষ, খুব রসিক মানুষ, আবুল বাশার চূন্য। ছোট্ট খাট্ট মানুষটা আমার পাশে দাঁড়ালে মানে ওনাকে দেখা যায় না, উনি অন্যদিকে চলে যেতে পারে, আমার এখানে দাঁড়ালে পেছন থেকে কেউ দেখবে না। ছোট্ট খাট্ট মানুষ, কিন্তু খুব উইটি, খুব সুন্দর সুন্দর কথা বলেন, মিষ্টি ছবি বানান। ওনার সাথে আমি অনেকগুলো ছবি করেছি। উনি প্রথম আমাকে যেই ছবিতে নিলেন সেটা হলো, অনেকেই হয়তো সেই নামটা এখনো জানেন বা মনে আছে আপনাদের, সেই ছবির নামটা হলো লাভ ইন শিমলা, যেই ছবি থেকে আমাদের সিঙ্গার ফেরদৌস ওয়াহেদের ক্যারিয়ার শুরু। ওই ছবিতে অনেকগুলো গান ছিল, ওগো তুমি যে আমার কত প্রিয়, তারপর সৈন্যরে ছোট্ট খোকা, এই ধরনের অনেকগুলো গান ছিল। হেরে গেছে আজ আমি নিজের কাছে, এই ছবির মিউজিক ডাইরেক্টর ছিল আলম খান। তো এইভাবেই চলছে। লাভ ইন শিমলা আপনারা জানেন ম্যাসিভ হিট ছবি কবরীর সাথে, কিন্তু সামহাও চুন্নু ভাই কবরীর সাথে কিন্তু অত বড় হিট ছবি দেওয়ার পরেও আমাকে আর কবরের সাথে নিলেন না। উনিও গদবাঁধা লাইনে চললেন। ওনার পরবর্তী ছবিটা ছিল লুকোচুরি, সেখানে শাবানা ঢুকে গেল, শাবানা এলো। উনি এরপরে যত ছবি করেছে আলমগীর শাবানাই করেছে। তারপরে এলো আরেকজন বিখ্যাত ডাইরেক্টর, অসাধারণ বিখ্যাত ডাইরেক্টর দিলীপ বিশ্বাস। দিলীপ দা আমাদের থেকে সিনিয়র, সবাই তো আমাদের থেকে সিনিয়র, আমার থেকে সিনিয়র ছিল। তো দিলীপ দার আবার একটি ছিল, সবাইকে আদর করে উনি তুই করে ডাকতেন। তো আমি শুটিং করছিলাম কোনো একটি ছবির, উনি এলেন, এসে বলল যে আলমগীর তোর সাথে আমার একটু কথা আছে। আমি বলেন দাদা। বলি তুই আমার একটা ছবি করবি। ওকে, আমার সৌভাগ্য আপনার ছবি করব। ছবিতে হিরো কিন্তু 3টা। আমি একটু নড়ে চড়ে বসলাম, 3টা নায়ক। হ্যাঁ, কে কে? বলে রাজদাক আছে, সোহেল রানা আছে, আর তুই আছিস। করবি? আমি হ্যাঁ করবো। আমার পাঠটুকু যদি ভালো থাকে আমি করব। তারপরে কার কি পাঠ আছে আমার জানার দরকার নেই, আমার পাঠটুকু ঠিক থাকলে আমি করব। সেই ছবি তো ববিতা ছিল আমার এগেনস্টে, আর সোহেল রানার এগেনস্টে বোধহয় অঞ্জনা ছিল, আর রাজাক ভাইয়ের এগেনস্টে কে ছিল জানি না, ভুলে গেছি। আরো ডাইরেক্টর এসছে এদের মধ্যে। কলকাতার একজন বিখ্যাত ডাইরেক্টর এখনকার যুগের, স্বপন সাহা, সে কিন্তু আমাদের ঢাকায় তার ক্যারিয়ার শুরু করে। সে ছিল কুমকুম ভাইয়ের চিফ অ্যাসিস্ট্যান্ট। তো সে যখন প্রথম ছবি করে, ছবিটার নাম ছিল সম্ভবত মেহের বানু। আমি মেহের, বানু হলো ববিতা। তারপর অনেক নাম তো ভুলে যাচ্ছি দিন দিন।
এরপরে এলো আমার আরেকজন ফখরুল হাসান বৈরাগী, ওনার সাথে ছবি করা শুরু করলাম। তো আমার ওই 80s এর আগেই এসব বড় বড় ডাইরেক্টরদের ছবি আমি করে আমি মোটামুটি ভাবে সবাইকেই হয়তো স্যাটিসফাই করতে পেরেছি বা পারিনি, কিন্তু তারা কিন্তু সবাই আমাকে রিপিট করেছে মানে তাদের পরবর্তী ছবিগুলো তো আমাকে নিয়েছে। আইদার আমি ভালো কাজ করেছি তাই নিয়েছে, আর নয় তাদের কোনো গতি ছিল না তাই আমাকে নিয়েছে। সেটা আমি অবশ্য ওনাদেরকে কোনোদিন জিজ্ঞেস করিনি, ওনারা আমাকে নিতেন, আমি কাজ করতাম, এইভাবেই চলেছে। এর মধ্যে আরেকজন জহির রায়হান সাহেবের অ্যাসিস্ট্যান্ট আমার কাছে এলেন, ওনার নাম ছিল রহিম নেওয়াজ। ওনার ছবিটার নাম ছিল রাতের কলি। এই রাতের কলি ছবিতে আমি প্রথম বুলবুল আহমেদ সাহেবের সাথে কাজ করি। বুলবুল ভাই ছিল ওই ছবিতে, আর নায়িকা ছিল সুজাতা ভাবি। এখন ভাবুন যে আমি সুজাতা ভাবিরও নায়ক ছিলাম, তার অর্থই নেই যে আমার বয়স অনেক বেশি, তা নয়, কিন্তু আমি এখনো অনেক ইয়াং। যাক, মানে ইয়াং ভাবতে ভালো লাগে, সেটাই মেইন কথা। এইভাবে অনেকের সাথে অনেক ছবি করেছি। আমাদের সময়কার একজন বিখ্যাত নায়ক ছিল আজিম ভাই, যার পুরো নামটা ছিল নুরুল আজিম। সুজাতা ভাবির সাথে পেয়ার হয়ে অনেক ছবি করেছেন। আজিম ভাই একটা ছবি করলো, কি জানি বদলা নাকি যেন নাম, সেখানেও আমাকে কাস্ট করলো। তো এইভাবেই কাজ করেছি, এইভাবেই চলেছে ইন্ডাস্ট্রি। তবে আমরা আমাদের সময়কার, আমি একা কথাটা কিন্তু বলছি না, আমাদের সময়কার প্রত্যেকটা আর্টিস্ট আমরা কিন্তু ডাইরেক্টরদের হাতে তৈরি হওয়া। ডাইরেক্টর ছাড়া তখনকার যুগের শিল্পীরা ছিল শূন্য। আমরা কোনোদিন কোনো প্রডিউসারকে সেটে ঘোরাঘুরি করতে দেখিনি। যেদিন প্রডিউসার এফডিসিতে আসবেন সেটে, সেদিন তো মানে একটা পিকনিক ভাব, যে প্রডিউসার আসছেন, আমাদের জন্য স্পেশাল খাওয়া পাঠাচ্ছেন, উনি মিষ্টি পাঠাচ্ছেন, প্রডিউসার আসবেন, প্রডিউসারের সাথে পরিচয় হবে, সবকিছু করতেন ডাইরেক্টর, এভরিথিং। ডাইরেক্টর কাস্টিং করতেন, প্রডিউসারের কথা শুনতেন না, যেন আমার একে দরকার, আমি একে নেব, আপনি এখানে টাকা ইনভেস্টমেন্ট করবেন, দ্যাটস অল। তখন কিন্তু এই যে আর্ট ফিল্ম বা কমার্শিয়াল ফিল্ম, ওই জিনিসটা কিন্তু তখন শুরু হয়নি, কথা বলেনি কেউ, ওইভাবে বৈষম্য কেউ তৈরি করেনি তখন। এটা পরবর্তীকালে তৈরি হয়েছে। আমরা জানতাম, বা আমি এখনো বিশ্বাস করি, একটি ভালো ছবি, একটি মন্দ ছবি। দর্শক যে ছবিটা দেখছে সেটা ভালো ছবি, দর্শক যে ছবিটা ছুঁড়ে ফেলে দিচ্ছে সেটা মন্দ ছবি। তবে কমার্শিয়াল ছবি যদি বলি, মানে আমাদের যে অ্যাকশন ছবিগুলো শুধু তো মানে বাণিজ্যিক ছবি না, এই বাণিজ্যের সাথে শিল্পটাও জড়িত ছিল। এই ছবিগুলো কিন্তু ওইভাবে ভাগ করা হতো ভালো ছবি। আর যেটা শুধু বাণিজ্যিক করে দিয়ে কি বলবো জগা খিচুড়ি করে ফেলতো, সেটা অডিয়েন্স নিত না। পরবর্তীকালে মানুষের রুচির পরিবর্তন হয়েছে। ঠিক আছে, উনি নাটক করতেন এক সময়, আমাদের যারা ডাইরেক্টর হয়েছে তারা তো অ্যাসিস্ট্যান্ট ছিল এক সময়, তোরাও এখানে নাটক থেকেই কাজ শিখেছে, শিখে ফিল্মে এসছে, ফিল্মে এসে ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছে, তারপর ডাইরেকশন দিয়েছে। দ্যাট মিনস হি ইজ এ ফিল্ম ডিরেক্টর। একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর 8 বছর 10 বছর একজন ডাইরেক্টরের সাথে কাজ করে ফিল্ম ডাইরেকশন দেওয়া শুরু করেছে, সে একজন ফিল্ম ডাইরেক্টর। আমরা অভিনয় করতাম, আমরা ফিল্মে করতাম, কিন্তু টেলিভিশন থেকে অনেকেই তো আসছে। রাজাক ভাই টেলিভিশনের আর্টিস্ট, উজ্জ্বল ভাই টেলিভিশনের আর্টিস্ট। এই জিনিসটা যদি প্যারালাল চলতো, আমার মনে হয় আমাদের চলচ্চিত্রের জন্য একটু উপকার হতো। মনপুরা দেখেছি, আমি ব্যাচেলর দেখেছি, এটা কি আপনি কমার্শিয়াল ছবি বলবেন না, ভালো ছবি বলবেন না? অবশ্যই, দর্শক দেখেছে তো ছবিগুলো। আবার আপনি ডাইরেক্টর আজিজুর রহমানের অতিথিকে আপনি ভালো ছবি বলবেন না, কারণ পাবলিক দেখেছে। এইটা আমাদেরকে ভাবতে হবে, আমাদের সবাইকে এক হতে হবে, হয়ে এই চলচ্চিত্র নিয়ে ভাববার সময় এসেছে। আমি চলচ্চিত্রের অভিনেতা, আমি মিডিয়ার অভিনেতা, আমি মিডিয়ার ডাইরেক্টর, আমি চলচ্চিত্র ডাইরেক্টর। এটা আমার মনে হয় এখন একটু ভুলে গিয়ে আমরা যদি এক হতে পারি, আমি কিন্তু ঘুরে দাঁড়াবে তো বিশ্বাস করি না। চলচ্চিত্র তো যাচ্ছে সামনের দিকে, ঘুরে দাঁড়ানো তো পেছনের দিকে চলে যাবে, তাই না? আমাদের চলচ্চিত্রটা এগিয়ে যাবে, আমি এগিয়ে নিতে বিশ্বাসী।